গাজীপুরের শ্রীপুর উপজেলার উদয়খালী গ্রামের এই ব্যক্তির নাম চান মিয়া। বয়স 50-এর বেশি। পেশায় একজন ক্ষুদে ব্যবসায়ী। এই দোকান থেকে যা আয় হয় তা দিয়েই তার সংসার চলে। কাজল মিয়া চান মিয়ার সহোদর। পেশায় তিনি একজন কৃষক। আর ইনি হলেন নুরু মিয়া, তিনিও একজন কৃষক। বছরের বিভিন্ন মৌসুমে চাষবাস করেই তার সংসার চলে। তিন ভাই মিলে পৈতৃক সূত্রে জমি পেয়েছেন 27 বিঘা। সবগুলো জমির অবস্থান গাজীপুরের শ্রীপুরে। তিন ভাইয়ের মধ্যে কাজল মিয়া একবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন, কিন্তু পাননি। কেন পাননি জানতে চাই কাজল মিয়ার কাছে। এই বাসাটা মেরামত করানোর জন্য আমি বিডিবিএল ব্যাংকে একটা লোনের আবেদন করি। আবেদন করলে আবেদনের পরিপ্রেক্ষিতে আমি জানতে পারি যে আমার ওই সিআইবিটা ব্লক হয়ে গেছে। কারণ আমার যে ডিফল্টারটা কোনখানে, আমি তো কোনো জায়গাতে কোনো টাকা পয়সা লোন নেই নাই। আমি তো কারোর কাছে কোনো সিগনেচার দিয়ে কোনো কাগজপত্র জমা দিয়ে টাকা আনি নাই। শুধু কৃষি ব্যাংকের থেকে আনছি শর্ট একটা লোন। এটা আমার রেগুলারলি মনে করেন, এটা আমি রেগুলার আছে, এটা আমি বছর দিতেছি, আনতেছি, এটা ক্লোজ করতেছি। জানতে হবে কাজল মিয়া ঋণ পরিশোধ করার পরেও কেন তার ক্রেডিট ইনফরমেশন ব্যুরো অর্থাৎ সিআইবি রিপোর্ট খারাপ। আমরা সেই তথ্য জানতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের জৈনাবাজার শাখায়। আনুষ্ঠানিকভাবে কথা না বললেও এই ব্যাংক কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেল কাজল মিয়া 2015 সালে মার্কেন্টাইল ব্যাংক থেকে 2 কোটি টাকা ঋণ নিয়ে একটি কিস্তিও ফেরত দেননি। এবার কাজল মিয়ার কাছে জানতে চাই, ঋণ নেয়ার এই তথ্য আমাদের কাছে গোপন করলেন কেন? 2018 সনে 30 এপ্রিল সম্ভবত আমি মসজিদে নামাজ পড়ে বাড়িছি। পরে এখানে পোস্টমাস্টার চিঠি খুললাম। চিঠি খুললে দেখি তো আসলে তো আমরা ইংলিশ তেমন বেশি পড়তারি না। তো মোটামুটি যেটুকু বুঝছি তাতে বুঝছি যে একটা লিজিং কোম্পানি আমাদেরকে লিগেল নোটিশ দিছে। আমরা নাকি তাদের এই থেকে 2 কোটি টাকা লোন উত্তোলন করছে আমাদের জমি বন্ধক দিয়া। তারপরে তারাই আমি উকিল নোটিশের জবাবটা দিলাম। দেওয়ার পরে তারা আবার আরেকটা চূড়ান্ত একটা নোটিশ দিল। কাজল মিয়া বলছেন তিনি মার্কেন্টাইল ব্যাংক থেকে কোনো ঋণ নেননি, অথচ বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট বলছে তিনি ব্যাংক থেকে 2 কোটি টাকা ঋণ নিয়ে একটি টাকাও পরিশোধ করেননি। শুরুতেই একটা ধাঁধা তৈরি হয়ে গেছে। এই ধাঁধার উত্তর পেতে হলে এই ঋণ প্রক্রিয়ার সাথে জড়িত বেশ কিছু প্রশ্নের জবাব জানতে হবে। আসলে ব্যাংক থেকে বন্ধকে ঋণ পেতে হলে একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, সহায় সম্পত্তির দলিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ জমা দিতে হয়। তারপর পরীক্ষা নিরীক্ষা শেষে ঋণদাতা সন্তুষ্ট হলেই ব্যক্তি বা প্রতিষ্ঠান পায় ঋণ। আর যার হালনাগাদ তথ্য থেকে যায় বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে। তাহলে কি কাজল মিয়া মিথ্যা বলছেন? শুরুটা করা যাক মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখা থেকে। মতিঝিলের দিলকুশা এলাকা। মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখায় টিম 360 ডিগ্রি। এই শাখা থেকেই বেরিয়ে যায় সেই 2 কোটি টাকা। ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে চাই আমরা। কিন্তু ম্যানেজার আমাদের পাঠিয়ে দিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ে। তার কথা অনুযায়ী আমরা এবার ব্যাংকের প্রধান কার্যালয়ে। এখানেও আমাদের সাথে কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাননি। তবে জানা গেল মার্কেন্টাইল ব্যাংক নয়, ঋণ দিয়েছে ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, অর্থাৎ ফার্স্ট ফাইন্যান্সের একটি অ্যাকাউন্ট আছে মার্কেন্টাইল ব্যাংকে। আমাদের যেতে হবে রাজধানীর গুলশান এলাকায় ফার্স্ট ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে।
আমি কথা বললাম স্যার সাথে, ঠিক আছে? আচ্ছা। আজকে আর পসিবল হবে না, কারণ আজকে আমাদের অনেক নোটসের ইস্যু আছে তো। ফোন নাম্বারটা দেবেন, আমি ফোন হ্যাঁ। কার্যালয়ে কেউ কথা না বললেও আমরা এই কার্যালয় থেকে বের করেছি এই ঋণের সমস্ত কাগজপত্র। কাগজ ঘেটে পাওয়া গেল দুটো দলিল। একটি দলিলে দেখা যাচ্ছে চান মিয়া, কাজল মিয়া ও নুরু মিয়া তাদের জমি বিক্রির ক্ষমতা অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে ফার্স্ট ফাইন্যান্সকে। আর একটি দলিলে দেখা যায় ফার্স্ট ফাইন্যান্স জমি বন্ধক বা মর্টগেজ রেখে ঋণ দিয়েছে কাজল মিয়া ও তার ভাইদের। জমি বন্ধক রেখে ঋণ নেয়ার সব তথ্যই তো দেখছি এখানে আছে। আর অদ্ভুতভাবে পাওয়ার অফ অ্যাটর্নির আগেই তৈরি হয়েছে মর্টগেজ দলিল। আমরা আবারও যেতে চাই গাজীপুরের শ্রীপুরে, কথা বলতে চাই সেই তিন ভাইয়ের সাথে। ঋণ নেয়ার পরেও কেন তারা আমাদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। প্রথমেই যেতে চাই কাজল মিয়ার কাছে, দেখা যাক এবার তিনি কি বলেন। জমির দলিলে থাকা স্বাক্ষর তাকে দেখানো হলো। আমার কোনো সই নাই, এখানে আমার কোনো সিগনেচার নাই, আমার কোনো ছবিও নাই। এটা আপনি না, এটা আমি না। কাজল মিয়া হয়তো এখনো মিথ্যা বলছেন, দেখা যাক চান মিয়া কি বলেন। চান মিয়ার সামনে টিম 360 ডিগ্রি। না এইটা আমার সিগনেচার না, ভালো করে দেখেন, ভালো করে দেখছি এই সিগনেচারটা কার? আমার না। তারপরে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার আছে না, দেখেন তো আপনার কি? না ওইটা আমার না। তিনিও বলছেন এই স্বাক্ষর তার নয়। এবার কথা বলতে চাই তাদের ছোট ভাই নুরু মিয়ার সাথে। তিনি তার জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেন আমাদের সামনে। না মিল নাই তো। মিল আছে? না আপনার জন্ম তারিখের সাথে মিল আছে? না, বাবা মার নামের সাথে মিল আছে? বাবার সাথে মিল আছে। আর আপনার কি কাজ করেন সেটা লেখা আছে? এই দেখেন, আপনি কাজ করেন হচ্ছে ব্যবসা করেন। না না, আমি কৃষি কাজ করি, কোনো ব্যবসা নাই। এবার একটা ক্লু পাওয়া গেল। নুরু মিয়ার জাতীয় পরিচয়পত্রের সাথে দলিলে দেয়া পরিচয়পত্রের নম্বর মিলছে না। এবার আমরা দুটো দলিল নিয়ে যেতে চাই গাজীপুরের শ্রীপুর উপজেলার সাব রেজিস্ট্রারের কার্যালয়ে, দেখতে চাই দলিল দুটো ঠিক আছে কিনা। এই অফিস থেকেই জমির দলিল নিবন্ধন হয়েছে, যে দলিলের বিনিময়ে কাজল মিয়াদের দেয়া হয়েছে 2 কোটি টাকা। নাজির আহমেদ রিপন, শ্রীপুর উপজেলার সাব রেজিস্ট্রার। খুব যাচাই বাছাই করে দলিল নিবন্ধন করছেন তিনি। তার কাছ থেকেই জানতে চাই এই দুটো দলিল এখানে হয়েছে কিনা। সেই সময় সার্ভিস সাহেব ছিলেন আমাদের জাহাঙ্গীর আলম, আর এখানে লেখা আছে আলী হোসেন। আর সেই সময় সার্ভিস সাহেবের সেই স্বাক্ষর আর সেই সময় এই যে দলিলের স্বাক্ষর মিল না। দ্বিতীয়ত, আমরা যে দলিল সাপ্লাই করছেন আপনারা, আমরা রেকর্ড থেকে দেখছি, দলিলটা বের করে দেখছি, মোটামুটি বলা যায় যে এই দলিলটা জাল। আর অফিসে যে সংযোগ এর সাথে মিল না, যেহেতু যে বলা যায় এই দলিল সঠিক না। যে দলিলের বিপরীতে কোটি টাকা ঋণ দেয়া হলো, সেই দলিল দুটো যদি হয় ভুয়া, তাহলে ঋণ দেয়া হয় কিভাবে? তার মানে কাজল মিয়া আমাদের কাছে এতক্ষণ ধরে যে দাবি করে আসছিলেন, সম্ভবত সেটাই সত্য হতে যাচ্ছে। তবে এখনো অনুসন্ধানের অনেক পথ বাকি। সেই পথ হেঁটে সত্যটা তুলে আনব। ফিরছি একটা বিরতির পর। যদি কোনো ব্যক্তি কোনো ব্যাংক অথবা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে যান, একমাত্র তিনি জানেন কি পরিমাণ কাগজপত্র জমা আর কাঠখড় পোড়ানোর পরই ঋণের অনুমোদন মেলে। আমরা এই ঋণের বিপরীতে জমা দেয়া কাগজপত্রগুলো আবারও
যাচাই বাছাই করে দেখতে চাই। আমরা দেখতে চাই কি করে ভুয়া দলিল জমা দেবার পরেও ঋণের অনুমোদন মিলে যায়। আমরা আবারও কাগজপত্রগুলো ঘেঁটে দেখতে চাই। কাগজ ঘেঁটে দেখা গেল ঋণটি আসলে কাজল মিয়া নয়, একটি কোম্পানির নামে দেয়া হয়েছে। কোম্পানির নাম ফেয়ার ট্রেডিং কর্পোরেশন। এই কোম্পানির মালিক সেই 3 ভাই, অর্থাৎ কাজল মিয়া, চান মিয়া এবং নুরু মিয়া। আমরা আবারও কথা বলতে চাই সেই 3 ভাইয়ের সাথে। প্রথমেই কথা বলি নুরু মিয়ার সাথে। এই সিগনেচার আপনার? জি না। দেখছেন? না না সিগনেচার এটা আপনার? না, এই সিগনেচার আমার না। এবার কথা হয় চান মিয়ার সাথে। তিনি জানালেন এটা তার স্বাক্ষরই না। আমাদের নাম দেওয়া, আমরা তো সিগনেচারও দিই নাই, কাগজও দিই নাই, কোনো কিছুই দিই নাই, দলিলও দিই নাই। এই ফেয়ার ট্রেডিং এর ব্যাপারে হয়তো কাজল মিয়াই ভালো বলতে পারবেন। প্যারেন্ট ট্রেনিং কর্পোরেশন যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটা আমরা মালিক না। কাগজে দেয়া ফেয়ার ট্রেডিং এর ঠিকানা রাজধানীর পান্থপথে। দেখা যাক ঠিকানা অনুযায়ী ফেয়ার ট্রেডিং এ গিয়ে কাউকে পাওয়া যায় কিনা। হয়তো এখানে গেলেই মিলতে পারে ফেয়ার ট্রেডিং এর আসল মালিককে। রাজধানীর গ্রিন রোড। ঠিকানা অনুযায়ী এই ভবনেই থাকার কথা ফেয়ার ট্রেডিং এর অফিস। অনেক খোঁজ করার পরেও এই নামের কোনো কোম্পানির খোঁজ পাওয়া গেল না। দেখা যাক এই নিরাপত্তা কর্মী ফেয়ার ট্রেডিং সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন কিনা। এইখানে ফেয়ার ট্রেডিং কর্পোরেশন নামে কোনো অফিস ছিল কি? ফেয়ার ট্রেডিং না, এরকম কিছু শুনি নাই। শিওর? ফেয়ার ট্রেডিং কোম্পানির মালিক দেখানো হয় কাজল মিয়াকে, কিন্তু এখানে কাজল মিয়ার নামে যে ছবি দেয়া হয়েছে তার সাথে কাজল মিয়ার চেহারার কোনো মিল পাওয়া যাচ্ছে না। আর তার আবাসিক ঠিকানা দেয়া হয়েছে রাজধানীর নিকেতন এলাকায়। এবার যেতে হবে নিকেতনে। দেখা যাক নিকেতনে গিয়ে কিছু পাওয়া যায় কিনা। ঠিকানা অনুযায়ী এই বাড়ির 4র্থ তলায় থাকার কথা ফেয়ার ট্রেডিং এর মালিক কাজল মিয়া। আমরা দেখতে চাই গাজীপুরের কাজল মিয়া আসলেই এখানে থাকেন কিনা। কথা হয় ভবনের নিরাপত্তা কর্মীর সাথে। 15 সাল থেকে এই বাসাতে এই নামের কোনো ভদ্রলোকের ভাড়া ছিল না, কোনো কাজল মিয়ার নামে কোনো ভাড়া এখানে ছিল না। এটা ভুয়া ঠিকানা দিয়ে এখানে ব্যবহার করেছে। তাহলে এখানে এসেও ফেয়ার ট্রেডিং এর কোনো খোঁজ পাওয়া গেল না। এবার খোঁজ নিতে চাই জয়েন্ট স্টক এক্সচেঞ্জে। এখানে এই কোম্পানির তথ্য পাওয়া গেল না। তার মানে নাম সর্বস্ব একটি কোম্পানি। আমরা আবারও যেতে চাই ফার্স্ট ফাইন্যান্সে। জানতে চাই যে কোম্পানির অস্তিত্বই নেই সেই কোম্পানির নামে 2 কোটি টাকা ঋণ হলো কি করে। এবারও ফার্স্ট ফাইন্যান্সের কেউ কথা বলতে রাজি হননি। তবে ফার্স্ট ফাইন্যান্সের নিজস্ব প্রতিবেদনের একটি কপি পাওয়া গেল। এখানে বলা আছে এই ফেয়ার ট্রেডিং কোম্পানির 3 বছরের অডিট রিপোর্ট, ট্রেড লাইসেন্স, জমির সার্ভে রিপোর্ট এবং আইনি মতামত নিয়েই তারা 2 কোটি টাকা ঋণ দিয়েছেন। আমরা প্রথমেই যেতে চাই সেই অডিট কোম্পানিতে যারা এই ফেয়ার ট্রেডিং এর 3 বছরের অডিট করেছেন। জানতে চাই যেটার কোনো অস্তিত্বই নেই সেই কোম্পানির অডিট করলেন কি করে। ফেয়ার ট্রেডিং কর্পোরেশন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করেছে, যদি ওনারা করে থাকে, বিকজ বাই সেইং দ্যাট আই এম নট কনফার্মিং যে ওরা করেছে, কারণ কালকে হয়তো ওনারা বলতে পারে যে আমরা জানি না এটা, তাই না? মানে যেটা ওনাদের নামে যেটা সাবমিটেড হয়েছে সেটা হয়তো কেউ আমাদের নামে বোগাস একটা রিপোর্টিং করেছে। আমাদের ফার্মের বিগিনিং হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি 2014,
এখন এই 2014 ফেব্রুয়ারিতে আমরা শুরু হয়ে যদি এই 2012 অডিট রিপোর্ট হয়, 2013 অডিট রিপোর্ট হয়, ফলস অডিট রিপোর্ট সাবমিট করেছে আমার ফার্মের নামে, তো যেহেতু কাজটাই আমরা করিনি, আমরা তাদেরকে জানি না, কাজেই ওই ফাইন্যান্সিয়াল ফিগার সার্টিফাই করার প্রশ্নই এখানে উঠছে না। তার মানে ঋণ আবেদনের সাথে জমা দেয়া অডিট রিপোর্ট নিয়েও প্রশ্ন আছে। আমরা আবারও গাজীপুরের শ্রীপুরে যেতে চাই। এসব জমি দেখিয়েই 2 কোটি টাকা ঋণ নেওয়া হয়, অথচ এই জমির মূল্য নির্ধারণে কখনো কোনো সার্ভেয়ারই আসেনি। এইখানে কোনো সার্ভেয়ার আসছিল আপনারা জানেন যে এই জায়গাগুলো মেপে টেপে নেওয়ার জন্য? বলতে পারি না। এবার যেতে চাই সেই সার্ভে অফিসে, যারা জমির মূল্য নির্ধারণ করে সার্ভে রিপোর্ট জমা দিয়েছিল। জানতে চাই সরজমিনে না গিয়ে রিপোর্ট দিলেন কি করে। মতিঝিলের এই ভবনেই সেই সার্ভে অফিস। কিন্তু এই কোম্পানির চেয়ারম্যান আমাদের সাথে কোনো কথাই বলতে চাইলেন না। আপনি কথা বলবেনই না একদম। সম্ভবত কোনো ঘাপলা আছে, তা না হলে আমাদের প্রশ্নের মুখোমুখি হবেন না কেন? অনুসন্ধানের এ পর্যায়ে এসে এটা অন্তত স্পষ্ট যে কাজল মিয়াদের শুধু জমির দাগ নম্বরগুলোই ঠিক আছে, বাকি সব কিছুই জাল করা হয়েছে। আর এমন জাল জালিয়াতি করে ঋণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রশ্ন হলো এর সাথে কারা জড়িত রয়েছে, তাদের খুঁজে বের করব, তবে একটা বিরতির পর। ব্যাংক কিংবা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে কোটি কোটি টাকা নিয়ে আত্মসাতের ঘটনা নতুন কিছু নয়। প্রশান্ত কুমার হালদার অর্থাৎ পিকে হালদারও কিন্তু ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশ ছেড়েছেন। এসব ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা গেছে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ঋণ নেওয়া হয়েছিল সেগুলোর কোনো অস্তিত্বই নেই। তবে এই ঋণের ক্ষেত্রে কাজল মিয়া আর তার জমির দাগ নম্বরগুলো সঠিক ছিল। ফলে ফার্স্ট ফাইন্যান্স কাজল মিয়াদের লিগ্যাল নোটিশ পাঠায়। কাজল মিয়া আর তার 2 ভাইয়ের নামে দুবার লিগ্যাল নোটিশ পাঠালে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এই লিগ্যাল নোটিশ পাওয়ার পর কাজল মিয়া ফার্স্ট ফাইন্যান্সের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে মামলা করেন। আদালত সেই মামলার তদন্তের নির্দেশ দেন গুলশান থানা পুলিশকে। পুলিশের তদন্তে বেরিয়ে আসে 4 জনের নাম। এরা হলেন ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল শাহরিয়ার এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান আজিমুল হক, সিনিয়র এক্সিকিউটিভ ফয়সাল আলম এবং সার্ভেয়ার শেখ ফেরদৌস ওয়াহিদ। নকল দলিল সংগ্রহ করে অজ্ঞাত একজনকে কাজল মিয়া সাজিয়ে 2 কোটি টাকা ঋণের নামে টাকা আত্মসাৎ করার জন্য এই 4 জনের কারসাজি খুঁজে পায় পুলিশ। ফয়সাল আলম এখন চট্টগ্রামে, আজিমুল হক এবং সার্ভেয়ার শেখ ফেরদৌস ওয়াহিদকে পাওয়া যায়নি। তবে আমরা খুঁজে বের করেছি তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক রাসেল শাহরিয়ারকে। দেখা যাক তিনি কি বলেন। আমাদের সাইড থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যতটুকু ডিউ ডিলিজেন্স মেনটেন করার কথা এক্সিকিউটিভ কমিটিতে প্রপোজাল নেওয়া পর্যন্ত সেগুলো করা সবই হয়েছে। তবে পরবর্তীতে অনেকগুলো লোনই অনেক ভালো মন্দ লোনের মধ্যে কিছু লোন খারাপ হয়ে যাওয়ার মধ্যে হয়তো এই লোনটাও খারাপ হয়ে গেছে দেখা গেছে পরবর্তীতে। তো সেই জন্য এই কোম্পানির ভিতরে ডিপার্টমেন্টগুলোর কিছু দুর্বলতা আছে যেটা আমরাও আইডেন্টিফাই করেছি। প্রক্রিয়ার মধ্যে থেকেই লোনটি পাস করা হয়েছে, এই প্রপার চ্যানেলের মাধ্যমেই নিয়মতান্ত্রিকভাবে এটি করা হয়েছে। তবে বিভাগের যদি কিছু দুর্বলতা থেকে থাকে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে এগুলো আরও তদন্ত করলেও সেটা বের হয়ে আসবে। যেহেতু এই পরবর্তীতে দেখা গেছে যে এই ফাইলটি নিয়ে কিছু সমস্যা আছে,
জমি সংক্রান্ত বা অন্যান্য ইস্যুতে কিছু সমস্যা আছে। আমি চাই যে বিভাগীয় তদন্তগুলোকে আরও শক্তিশালী করা হোক। কাদের কারণে এই ডকুমেন্টগুলো প্রপারলি এক্সিকিউট হয়নি বা ম্যানেজিং ডিরেক্টরের কাছে সেই মেসেজটি কেন সেই সময় পৌঁছানো হয়নি যে এই ডকুমেন্টগুলো ঠিক নাই বা এগুলো সম্পর্কে আরও দেখাশোনা করা দরকার ছিল। তার মানে তিনি এই ঋণ নিয়ে প্রশ্ন তুলছেন, তাহলে ঋণটি তিনি অনুমোদন করলেন কেন? একদিকে হচ্ছে বেসড অন ডকুমেন্টেশনের বেসিসে কিন্তু ওনারা মতামত দিচ্ছেন, আমরাও কিন্তু ডকুমেন্টেশনের বেসিসে প্রসিডিওর দিচ্ছি। আরেকটা হচ্ছে কোয়ালিটেটিভ জাজমেন্ট, যারা এক্সিকিউটিভ কমিটিতে পরিচালনা পর্ষদে যারা বসছেন তারা চিন্তা করছেন যে আমরা এই প্যারামিটারগুলো থাকলে আমরা এই লোনটা দিব। এখন এই যে ডকুমেন্টেশনের ভিতরে যদি কোনো রকম ঘাটতি থাকে, আমি বলবো যে সঠিক তথ্য যদি না থাকে, হয়তো দেখা যাচ্ছে কন্টেন্ট অফ ডকুমেন্ট ঠিক আছে কিন্তু ডকুমেন্টটা জেনুইন না, এই জিনিসগুলো ভেরিফাই করা, এই জিনিসগুলোকে প্রকৃত ডকুমেন্ট আইডেন্টিফাই করা, এগুলো আমাদের সেই সময়ের পরের থেকে হয়তো ডিপার্টমেন্টগুলোকে আরও স্ট্রেংথেন করলে জিনিসগুলোকে প্রতিহত করা হয়তো সম্ভব ছিল। আমরা কথা বলতে চাই ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড অফ ডিরেক্টরদের সাথে। আমরা আবারও গুলশানের ফার্স্ট ফাইন্যান্সের কার্যালয়ে। বোর্ডের কোনো কর্মকর্তাই আমাদের ক্যামেরায় কথা বলতে রাজি হলেন না। তাই এসব বিষয়ে এমন জালজালিয়াতির গুমর জানতে আমরা হাজির হই একজন বিশেষজ্ঞের কাছে। নন ব্যাংকিংয়ের রীতিমতন ঋণ প্রদানের নামে জুয়াচুরি হচ্ছে, কারণ আমি অন্তত 5টা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কথা আমি জানি, এটা স্টাডি করেছি আমি কিছুটা। তারা ঋণ প্রদানের নামে জনগণের আমানত লুটপাট করেছে। পিকে হালদার নামে এক ব্যক্তি চারটা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের টাকা নিয়ে পালিয়ে গেছে কানাডায়, এবং সে টাকার অঙ্ক হাজার হাজার কোটি টাকা। তো এটা আমি ঋণ প্রদানের নীতিমালার দোষ বলি না, নীতিমালায় সব ঠিক আছে, কিন্তু প্রয়োগ করতে গিয়ে যারা প্রয়োগ করছেন বা করাচ্ছেন তাদের মধ্যেই এটা ঘাটতি না, তাদের ইচ্ছাই হলো তারা ব্যাংক থেকে লুট করবে। তার মানে এসব ঋণের মূল উদ্দেশ্যই থাকে টাকা আত্মসাৎ। আর এদিকে ফার্স্ট ফাইন্যান্সের এই জালিয়াতির কারণে মহা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সেই 3 ভাই। আর প্রত্যেক মাসেই বলুন থানাত দরখাস্ত দেওয়া হতে একটা পর একটা। তো এইভাবে মনে আমার সংসার চালানিরা এখন মনে এবার ব্যথা তো এখন এমন এই যে একটা ফেসা আমার ফেলাইছে, মনে কিছু না হোক, জমি আমার না যাক, তারপরে তো একটা লঞ্চনা। এটা একটি উদাহরণ মাত্র। এবারের অনুসন্ধানে আমরা মূলত খোলাসা করার চেষ্টা করেছি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে লুটপাটের ছকটা আসলে কেমন হয়। 2015 সালে একজন পিকে হালদার যে ছক এঁকে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নেপথ্যে বসে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এই ফার্স্ট ফাইন্যান্স সেগুলোর একটি। আমরা মনে করি ব্যাংক এবং আর্থিক খাতে লুটপাট বন্ধ করতে হলে শৃঙ্খলা ফেরাতে হবে, মানতে হবে যথাযথ প্রক্রিয়া, একই সঙ্গে বাড়াতে হবে পরিচালনা পর্ষদের জবাবদিহিতা। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।